বিএনপির তরফে এক ধরনের দ্বৈত দ্বিচারিতা বলেন, এক ধরনের প্রতারণা বলেন, এটা যারা ওই সংবিধান সংশোধন কমিটিতে গেছে, দিনের পর দিন বৈঠক করেছে, প্রধানমন্ত্রী সহ হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছে, তারপর তাদের এই রিট্রিটটা, একটা বিষয় কিন্তু ভাই বুঝতে হবে, সেটা হচ্ছে বিএনপি দলগতভাবে তাদের সিদ্ধান্ত নেবে। আমি স্বতন্ত্র এমপি হিসেবে এবং একজন আইনজীবী হিসেবে আমি আমার সিদ্ধান্তগুলো আমার মতন, আমার ব্যাখ্যা অনুযায়ী আমি নেব। জামাত কিন্তু তাদের মতো করে সিদ্ধান্ত নেবে। সো বিএনপি যখন বলল সংবিধান সংশোধন পরিষদের ব্যাপারে আলোচনা হলো, গণভোট হলো, হ্যাঁ ভোটের পক্ষে গেল, তারপরে তাদের সই না করার ব্যাখ্যাটা সেটা তো তাদেরকে দিতে হবে। ক্যাওস। আমি আপনাকে বলি, আপনি যদি সাংবিধানিক পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন, আপনি যদি একজন আইনজীবীর পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন, ইটস আ টোটাল মেস। ইটস আ টোটাল মেস। কিছু হতো না যদি সত্যি সত্যি মানে যারা এখন সংসদে যাচ্ছে, বসছে, ক্ষমতা আছে, বিরোধী দলে আছে, তারা যদি একমত হতো যে এই সংবিধান আমরা রাখবো না, ডে ওয়ান থেকে তারা এটাকে একটা বিপ্লবী সরকারের রূপ দিত। 4 কর্নার্স অফ দ্য কনস্টিটিউশন দেখেন, একদম লিটারাল মিনিং এ যান, আপনি যদি একদম আক্ষরিকভাবে সংবিধানের ব্যাখ্যায় যান, এটা হতে পারে, এটা হতেই পারে। তবে কি, এখানে একটা তবে আছে, দ্য কোয়েশ্চেন অফ ডক্ট্রিন অফ নেসেসিটি একটা ব্যাপার। প্রধানমন্ত্রী নাই, পালিয়ে গেছেন, সংসদের স্পিকার নাই, ডেপুটি স্পিকার কারাগারে, পুরো দলটা মানে সরকারে যারা ছিল, দল না, লেটস কল ইট, সরকারে যারা ছিল তারা কেউ নাই। সো এরকম একটা জায়গায় তো একটা দেশ ভয়েডে চলতে পারে না। সেই কারণে আপনি দেখেন এই সংবিধান অনুযায়ী কিন্তু সুপ্রিম কোর্টের রেফারেন্স চাওয়া হয়েছে, এবং সেই রেফারেন্স অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। সো সেটার কিন্তু একটা লিগ্যাল বেসিস আছে। তারপরেও কথা থাকে, আমি জানি না আমি কি এই ডিবেটে ঢুকবো, কারণ এটাকে খুবই পলিটিক্যাল একটা কালার দেওয়ার চেষ্টা হবে। আমি কিন্তু একদম একজন আইনজীবী হিসেবে কথাগুলো বলছি। আচ্ছা, এখন আপনি আসেন, এই যে সুপ্রিম কোর্টের রেফারেন্সটা নেওয়া, এই রেফারেন্সের শুনানি হইতে হবে, ওপেন কোর্টে শুনানি হবে। শুনানি করলো কারা, কবে হলো? ওপেন কোর্ট তো ছিলই না, কারণ চিফ জাস্টিস সহ সবাই they were all in hide। তো কোথায় কি আশা করেছিলাম 11-11 পরে সবাই খুব শিক্ষা নেবে, নেয়নি। এবং ক্ষমতা সুসংহত করবার জন্য হেন কোনো অন্যায় নাই যেটা করা হয়নি। সো আমরা যদি শিক্ষা নেই, তাহলে শিক্ষাটা হচ্ছে আমরা কেউ শিক্ষা নেব না। জামাতের সাথে আমার এই ব্যাপারে কোনো রকম কোনো ডিসকাশন কখনোই হয় নাই। তবে আমার কাছে মনে হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার যদি কিছু ক্ষেত্রেও কিছুটা সফলও হতে পারত, তাহলে হয়তো এতটা মরিয়া হয়ে একটা নির্বাচন হয়তো নাও হতে পারত। মানুষের মধ্যে এক ধরনের হতাশা চলে এসেছিল, মববাজি বন্ধ হচ্ছে না, বিভিন্ন জায়গায় গিয়ে চাঁদাবাজি বন্ধ করা যাচ্ছে না, করাপশন বন্ধ করা যাচ্ছে না, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ডেটোরেট করছে। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিয়ে কথা বলতে গেলে উদ্ভট কথাবার্তা বলছিলেন তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা। সো মানুষের মধ্যে এক ধরনের ভীতি, এক ধরনের অনিশ্চয়তা কিন্তু একটা দেশের জন্য সবচেয়ে ক্ষতিকর। অর্থনীতি ভেঙে পড়ে, সমাজ ভেঙে পড়ে, এবং একটা সরকার কোলাপস করতে বাধ্য। সো এই যে আনসার্টেনটি, কি হবে, কি হতে যাচ্ছে, ইভেন উপদেষ্টারাই বলা বলি করছেন যে খোদ নির্বাচনের আগের দিন তাদের কাছে ফোন আসতে থাকে, আচ্ছা নির্বাচন কি কালকে হবে, সত্যি হবে, আসলেই হবে। এই যে ডিলেমা, এই যে অনিশ্চয়তা, এটা না পলিটিক্যাল পার্টিগুলোকে একটা ভালো মাইলেজ দিয়েছে। ইন্টারিম গভর্নমেন্ট যদি কিছুটাও সফল হতেন, মানে এইরকম আটার ব্যর্থতা তো খুব কম হয়। সো এইটার একটা সুবিধা পলিটিক্যাল পার্টিগুলো সবাই নিতে পেরেছে। It will depend on the goodwill of the government. সরকার আমাকে কতটুকু কাজ করতে দিবে, 1। 2 হচ্ছে সরকার কাজ না করতে দিলে আমি কতটুকু স্ট্রংলি কাজ করতে বাধ্য করতে পারি সরকারকে। আজকাল গণমাধ্যমের যুগ, সবার হাতে হাতে সেলফোন। আমি কোথায় কি ডিও লেটার দিচ্ছি, কোন কাজটার জন্য আমি সরকারকে অনুরোধ করছি, সরকার কোনটা শুনছে কোনটা শুনছে না, এটা কিন্তু ইট উইল বি লাইক অ্যান ওপেন বুক।
সবাই দেখতে পাবে, সবাই জানতে পারবে, এবং খুব বেশি ইনজাস্টিস করার চেষ্টা হয়তো হতে পারে, কিন্তু সেটারও একটা ব্যাকফায়ার আছে। আপনি কিছু পেটস নিয়ে আমি বড় হয়েছি, এখনো কিন্তু পেটস নিয়ে আমি থাকি। আমার লাইফে আবেগ শব্দটা খুব দামি। এটা আমি আমার বাবা মার বাইরে খুব বেশি মানুষ, আমি জানি না, আমি হাতে গোনা বোধহয় 1-2 জনের ব্যাপারে আবেগ শব্দটা বলতে পারি, এবং জীবনের এই পর্যায়ে এসে আমার মনে হয় না আমি এই দুটো মানুষ ছাড়া কারোর ব্যাপারে চিন্তা করি। আমি সময় দিয়েছি, নিশ্চয়ই দিয়েছি, দল বেনিফিটেড হয়েছে, আমিও তো রুমিন ফারহানা হয়ে উঠেছি। হ্যাঁ, এবং এই যে এত মানুষের ভালোবাসা, এটা কি আমি কিনতে পারতাম, কোনো কিছু দিয়ে পেতাম? আমিও তো ফ্লারিশ করেছি, আমি আমার পরিশ্রম, আমার যেটুকুই আল্লাহ মেধা দিয়েছেন সবকিছুকে কাজে লাগিয়েছি। সো আমি বলবো ইটস আমি একজন নারী, আমি একজন প্রতিবাদী নারী, আমি একজন ওমেন উইথ আ ভয়েস। এই সমাজে ওমেন উইথ আ ভয়েস খুব ভয়ানক। সো আমার সাথে যখন ম্যাজিস্ট্রেটের ঘটনাটা ঘটলো, আমি ফর দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ বিন্দু মাসি শব্দটার সাথে পরিচিত হলাম। বিন্দু মাসি, পিপল ইউজ টু কল মি বিন্দু মাসি, দেখছিলাম ফেসবুকে। অ্যান্ড দেন আই আস্ক সামওয়ান যে হু ইজ শি, ওই বিষয়টা কি? তো বললো এটা একটা বাংলা কলকাতার আছে, ওখানে একজন খুব ভয়াবহ নোটোরিয়াস ভদ্রমহিলা আছেন যার নাম বিন্দু। তো দেন আই স্ক্রোলড এন্ড আই ফাউন্ড হার। তখন আমার মনে হলো যাচ্ছে ঠিক আছে, এই যে ভয়াবহ রকম ভাবে আমাকে ম্যালাইন করা হচ্ছে, গালাগালি করা হচ্ছে, ব্যাড নেমসে ডাকা হচ্ছে, হারলে কি হবে? তো আমি আমার নিজেকে বললাম যে দেখুন, আমরা সবাই যার যার জায়গা থেকে কিন্তু লড়াইটা করি। আমরা যে সবাই ফলটা হাতে পেয়ে যাই তা কিন্তু না, কিন্তু আমি একটা পথ তৈরি করি। এই যে আমি দাঁড়ালাম, এই যে আমি লড়াই করলাম, এই যে আমি যুদ্ধটা করলাম, আমি কিন্তু একটা ছাপ রেখে গেলাম। আমার পথ বা আমার এই উদাহরণ থেকে হয়তো আরেকটা মেয়ে যে জিতবে এরপরে, সে হয়তো সাহসটা করবে। সো এই জন্য আমার কাছে মনে হচ্ছে আমি হারি বা জিতি, আমার জেতা হয়ে গেছে। হারা বা জেতা এটা একটা মুহূর্তের ঘটনা। মানে ধরুন বিদ্যাসাগর বা রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা বন্ধ করতে চেয়েছেন, বিধবা বিবাহ চল করতে চেয়েছেন, মেয়েদেরকে স্কুলে আনতে চেয়েছেন, বেগম রোকেয়া সাখাওয়াত মেয়েদেরকে স্কুলে আনতে চেয়েছেন। কজন মেয়েকে পেরেছেন? কজন মেয়েকে বিধবা বিবাহ আটকাতে দিতে পেরেছেন? কজন সতীদাহ বন্ধ করতে পেরেছেন? কিন্তু ওনারা কিন্তু স্টার্ট করে গেছেন, লড়াইটা শুরু করেছেন। লড়াই করাটা খুব ওটাই ঘটনা, বাকি সব মানে আসতে পারে না। মানুষের সত্যিকারের আশ্রয় যদি কেউ থাকে, সেটা তার খোদা। ওখানে যদি সম্পর্ক মজবুত হয়, আমার মনে হয় না, হ্যাঁ মাঝে মধ্যে হয়তো মনে হতে পারে আহারে একটু শপিং এ গেলে ভালো হইতো, কেউ গেলে, কিন্তু ওইটুকুই, মানে এটা খুবই সারফেস লেভেলে। ভিতরটা কখনো আপনার খালি হবে না, ভিতরটা কখনো আপনার ভ্যাকিউম হয়ে যাবে না। আপনাকে পুরোপুরি ফুলফিলড করে রাখতে পারেন একমাত্র আপনার খোদা, যদি তার সাথে আপনার সম্পর্ক হয়। এর বাইরে আপনি পার্টনারের কথা বলেন, আর ভাই বোনের কথা বলেন, আর আত্মীয় স্বজনের কথা বলেন, মধ্যজীবনও তো পার হলো কিবরিয়া। আমার মজা লাগে কি, আমরা কিন্তু প্রত্যেকে যার যার জীবন যাপন করি। আমি কখনো জানবো না আপনার জীবন কি, আর আপনি কখনো জানবেন না আমার জীবন কি। আরেকটা মিথ্যা বাবলে আমরা বাস করি, সেটা হচ্ছে ফেসবুক। যেই কাপলের সবচেয়ে হাসি খুশি ছবি আজকে ছাপা হচ্ছে ফেসবুকে, সেই কাপলে রাতে কাঁদতে কাঁদতে আমাকে ফোন দিয়ে বলছে যে ডিভোর্স দিতে চাই, কিভাবে করব, প্রসেস কি, দেনমোহরের টাকা নেব না, জেদাজেদি, বাচ্চার কাস্টাডি কিভাবে নেব, বাচ্চার বয়স 14, বাবা পাবে না, মা বাবা। আমি একদম জীবন দেখে আপনাকে বলছি। তারপরে যখন আমি করি না, সাধারণত মাঝে মধ্যে খুব কাছের কেউ হলে বলি, এই যে ছবিগুলো, এগুলো প্রতি আজকে সকালেও তো দিলা, ওটা দিতে হয়, মানুষকে বোঝাতে হয়। সো আমরা এত ফেইকে বাস করি না কিবরিয়া, এটা ভীতিকর। আমার কাছে মনে হয় যে একটা মানুষের সাথে থেকে একা হওয়া আর একা থেকে একা হওয়া পরেরটা অনেক স্বস্তিদায়ক। এলাকায় দুটো ইউনিয়নের কথা আপনাকে বলি, ওরাইল আর পাকশিমুল। এখানে যোগাযোগ ব্যবস্থা, যাতায়াত ব্যবস্থা বলতে কিছু নাই। আমি নামগুলো বলি এই কারণে যে আমার ভোটাররা খুব খুশি হয় নামগুলো বললে। রানীদিয়া, রাজাপুর, কাকরিয়া, ধোবাজাইল, ধামাউড়া, কোনো রাস্তা নাই। পাকশিমুল, জয়দরকান্দি, তেলিকান্দি, কোনো রাস্তা নাই।
ওদের একটাই চাওয়া, আপা কোনো মতের একটা রাস্তা করে দেন। ওকে, আমার নির্বাচনী এজেন্ডার এক হচ্ছে আমাদের যোগাযোগ ব্যবস্থার একটা পরিবর্তন আনা, 2 হচ্ছে আমি লোকাল স্বাস্থ্যকেন্দ্রগুলোতে আমি ভিজিট করা শুরু করব এই রমজানের পরেই, এবং সেখানে ডাক্তার এনশিওর করা, ওষুধ এনশিওর করা, কমিউনিটি ক্লিনিকগুলোকে আমি আবার চালু করার চেষ্টা করব, সো দ্যাট অ্যাটলিস্ট বেসিক ট্রিটমেন্টটা প্রত্যেকে যার যার এলাকায় পায়। স্কুল কলেজ মাদ্রাসাগুলো আমি চেষ্টা করব আর একটু বেটার সার্ভিস যেন আসে, একদম সার্ভিস বেসড, মানে আমি বলতে চাই যে কল্যাণমূলক একটা সেবা আমি সেটা দেওয়ার চেষ্টা করবো। বিকজ আইডেন্টিটি পলিটিক্স তো আমি করি না, আমার কাজই হচ্ছে ওয়েলফেয়ার পলিটিক্স। কঠিন, কিন্তু ওই চেষ্টা আমি করব। আর আমার এলাকার মানুষ আমাকে অনেক ভালোবাসা দিয়েছে। ডেফিনেটলি দে আর। আমি সারা দেশের মানুষের কাছে কৃতজ্ঞ এবং আমার এলাকার মানুষের কাছে। এত ভালোবাসা আমার ইলেকশন করার কারণে 200-র উপরে নেতাকর্মী বহিষ্কার হয়েছে, এবং ধরুন এই নেতাকর্মীগুলো তো 17 বছর নির্যাতিত। এটা তো এটা চিন্তা করেন, 17 বছর, এরপরে আবার বহিষ্কার, দল ক্ষমতায় আসতেছে। একটা ছেলে যদি মনটা খারাপ করতো আমি ভেঙে পড়তাম, কারণ ওর কাছে তো আমার নৈতিক দায়বদ্ধতা। আমি অনেককে বলেছি, আব্বু তোমার যদি মনে হয় যে আমার ইলেকশন করলে তোমার সমস্যা হবে, আব্বু তুমি করো না, আপা আমি ইলেকশন করব। আমার কোন আত্মীয় করেছে? কে করেছে আমার জন্য এত? কেউ তো করে নাই। যাদের জন্য আমি অনেক করেছি, নাচন জেনে ফিউচার ঠিক করেন, তাই না? ডেফিনেটলি। হাঁস তো আমি ছোটবেলা থেকেই পালি, হাঁস মুরগি কবুতর, আমি বলছিলাম পেট দিয়ে বড় হয়েছি। আমি যখন 5th অগস্টের পর একটা বাড়ি আমি নিলাম, আগের বাড়িটা ছিল অ্যাপার্টমেন্ট, 5th অগস্টের পর আমি একটা বাড়ি নিলাম যেটা সামনে জায়গা আছে। আচ্ছা, সো ওখানে আমি হাঁস মুরগি পালা শুরু করলাম, হাঁস খাওয়াই, ভিডিও দেই, সেটা একদম মিলিয়ন ভিউ হয়ে যায়। হাঁস এসে আমার বিছানার মধ্যে ঘুমায়, ওইটারও ছবি দেই। কেন দেই আল্লাহ ভালো বলতে পারে। এত প্রাইভেট ছবি আমি দেই না, এত প্রাইভেট ছবি কিন্তু কিবরে আমি দেই না। আমি আমার আত্মীয় স্বজন বা মায়ের সাথে ছবিও খুব কম আছে, একটা বা দুইটা। ওইটা হাঁস আমার কাঁধে উঠছে, ওই ছবি যে আমি কেনই আপলোড করলাম, কেনই এটা নিয়ে সারা বাংলাদেশে এত হাসাহাসি তোলপাড় আলোচনা, তো কিবরিয়া আই ডিডন্ট ইভেন থিঙ্ক টুয়াইস যে আমার মার্কা কি হবে। মানুষ ঠিক করে দিচ্ছে হাঁস হবে আমাদের মার্কা। এবং একটা টক শোতে আমি মুখ ফসকে বলে ফেলছিলাম যে শীষ হোক আর হাঁস হোক, আমার মা জানেন না, এবং এই জন্য আমি আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ। ওনার মেয়ের এই কষ্ট ওনাকে ভেঙে দিত, আমার মাকে একেবারে ভেঙে দিত। আমার জীবনের গত 12-13 বছরের সংগ্রাম, তার আগের সংগ্রাম উনি দেখেছেন, কিন্তু লাস্ট 10-15 ইয়ার্সের যে সংগ্রাম, এটা যদি উনি দেখতেন উনি আঘাত পেতেন। আল্লাহর দরবারে হাজার শুকর, আল্লাহ ওনাকে কিছুই বুঝতে দেন নাই। কিছু না কিছু দেন সবাইকে। আপনাকে আল্লাহ কি দিয়েছেন আপনি ওটা খুঁজে বের করেন, আপনি আল্লাহর উপর ভরসা রাখেন, এবং যা আপনাকে দেয়া হয়েছে আপনি সেটাকে আরো আরো ক্রমে আরো উন্নত করেন, আরো সুন্দর করেন, এবং আপনার সেই গুণটাকে ভরসা করে, আল্লাহর উপর ভরসা করে আপনি পরিশ্রম করেন, আপনি দেখবেন আপনাকে পেছনে তাকাতে হবে না। আর পরিবারের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, একটা মেয়ে ওর সবচেয়ে বড় সাপোর্ট ওর পরিবার। একটা মেয়ের দ্বিতীয় জীবনে যে পরিবারটা আসে সেটার উপরে কোনো হাত আমাদের কারো নাই, কিন্তু তার প্রাথমিক যে বাবা মা ভাই বোনের পরিবার, সেই পরিবারটার কাছে আমার অনুরোধ থাকবে আপনার সন্তানকে আপনি শিক্ষিত করেন, অ্যাট এনি কস্ট আপনি শিক্ষিত করেন। এবং আপনি যদি নিজের লাভ লোকসানও চিন্তা করেন, আমি বলবো যে একটা মেয়ের পিছনে ইনভেস্টমেন্ট কখনো বৃথা যায় না। ছেলে বাবা মাকে দেখতেও পারে, নাও পারে, মেয়ে না শত কষ্টের মধ্যেও তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে বাবা মার পাশে থাকার, এটা প্রমাণিত। এবং হাদিসে বলে যে কন্যা সন্তান যখন একটা পরিবারে আসে, আল্লাহ তার রিজিকের পুরো প্ল্যানটাই বদলে দেন। সো আপনার কন্যা সন্তানকে
আত্মবিশ্বাসী করে গড়ে তোলেন, এটার কোনো বিকল্প নাই। কেন একটা মেয়ে ভাববে যে সংসারটা না করতে পারলে ওকে সুইসাইড করতে হবে? এক্স্যাক্টলি। এটা কেন ভাববে একটা মেয়ে? কেন আপনি সেই ছায়াটা হতে পারলেন না? এটা তো বাবা মার ব্যর্থতা। আমার জীবনে আমি হোঁচট খাইনি। হ্যাঁ, হয়তো পার্টনার নিয়ে হোঁচট হবে কেন, জীবনে হাজার কোটি রকম হোঁচট হয়। আমাদের সবকিছু তো আমরা আসলে প্রেম বিয়ের বাইরে ভাবতে পারি না। আমাদের প্রত্যেকের জীবনে তো হাজার রকম ফাইট থাকে। এই ফাইট গুলোতে না আমার শক্তি আমার বাবা মা ছিলেন। তারা যখন সুস্থ ছিলেন তখনও শক্তি ছিলেন, তারা যখন বিছানায় ছিলেন তখনও শক্তি হয়েছিলেন। সো এই বিশ্বাসটাই, শক্তিটা আপনার সন্তানকে